সাফওয়ানকে পড়িয়ে মাহিরা কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরেছে। আজ প্রচুর গরম পড়েছে। মাহিরার গরমে অস্থির লাগছে। তাই এই রাতের বেলাতেই গোসল করে এলো। ছাদে ভেজা কাপড় মেলে দিয়ে বেশ কিছু সময় খোলা আকাশের দিকে তাকিয়ে রইল। কথায় বলে, বিশালতা ঘেরা এই সেই আকাশের দিকে তাকিয়ে থাকলে নিজের পাওয়া না পাওয়ার সবটা আক্ষেপ লাঘব হয়ে যায়। মাহিরার মনে হয় কথাটা একদম ঠিক। মাহিরা জোরে এক শ্বাস টানলো। দূরের আকাশের দিকে তাকিয়ে থেকেই বলতে লাগলো, কেমন আছো তুমি বাবা? অনেকদিন হয়ে গিয়েছে তোমার সঙ্গে দেখা হয় না। কতদিন তোমার কবরের পাশে বসে গল্প করা হয় না বাবা। তুমি বোধহয় আমার উপর খুব রাগ করে আছো, তাই না? ওখানে কেউ বোধহয় তোমাকে দেখতেও চায় না। তুমি রাগ করে থেকো না। আমি খুব শীঘ্রই তোমার কাছে আসব। তোমার সঙ্গে অনেক গল্প করব। কথাগুলো বলতে বলতে মাহিরার চোখ বেয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ল। মাহিরা আরো অনেকটা সময় ধরে এভাবে আকাশের দিকে তাকিয়ে কথা বলল। হঠাৎ মনে হলো রাতের খাবারের রান্না করা হয়নি। মাহিরা চোখের পানি মুছে রান্নাঘরে চলে এলো। আজও একই কাহিনী। বাজার নেই ঘরে। ঘরের বাজারের জন্য ২,০০০ টাকা রেখেছিল। সেখান থেকে ১৫০০ টাকা আরোহীকে দিয়েছে পিকনিকের টাকা। আরোহী নিতে চায়নি। মাহিরা এক প্রকার জোর করেই দিয়েছে। ঘরে এখন ৫০০ টাকা আছে শুধু। কাঁচা সবজির প্রচুর দাম বেড়েছে। তাই এই সপ্তাহে নতুন করে আর কিছু কেনাও হয়নি। কাল ভাবলো ঘরে যে টাকা আছে সেখান থেকে টাকা নিয়ে কাল বাজার করে নিয়ে আসবে। মাহিরা পেঁয়াজ ও রসুন কেটে পাটায় আদা বাটা করে নিল। চুলায় অল্প তেল দিয়ে পেঁয়াজ ও রসুন বাটা ভেজে তাতে পানি দিয়ে গুলিয়ে রাখা শুকনো মরিচের গুঁড়া দিয়ে জাল করে নিল। ব্যাস, মরিচ ভর্তা তৈরি হয়ে গিয়েছে। মাহিরার প্লেটে অল্প ভাত নিয়ে মরিচ ভর্তা দিয়ে মেখে ভাত খেয়ে নিল। ভাত খেয়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ল। হিয়া আজ ভার্সিটিতে যায়নি। সকাল থেকে সাইফকে অনেকবার কল করেছিল। সাইফ কেটে দিয়েছে। সাইফ কখনোই এমনটা করে না। হিয়া কল করলে কখনো ঘন্টার পর ঘন্টা কথা না বললেও হিয়াকে ২-৪টে ধমক দিয়ে ঠিকই ফোন কেটে দেয়। তবে আজ সাইফ ফোনটা তুলছে না। সাইফ তার উপর খুব রেগে আছে। হিয়া বেশ ভালোভাবেই বুঝতে পারছে। হিয়া ভেবেছিল সাইফের সঙ্গে নিজে থেকে কোনো কথাই বলবে না। কিন্তু তার অবুঝ মনটা যে বিষয়টা মানতেই চায় না। এই পাষাণ মানুষটাকেই সে মন দিয়ে বসে আছে সেই ক্লাস 9 থেকে। ইরফানের সঙ্গে আগে প্রায় সময় সাইফ ও ধ্রুব তাদের বাড়িতে আসতো। সেখান থেকেই হিয়া সাইফের প্রেমে এমনভাবে পিছলে পড়েছে, সেখানে থেকে ওঠার উপায় তার জানা নেই। হিয়া ভাবল সাইফের জন্য আজ নিজের হাতে খাবার রান্না করে নিয়ে যাবে। তাহলে সাইফ নিশ্চয়ই তার ওপর আর রেগে থাকবে না। নিজের ভাবনা অনুযায়ী হিয়া কাজে লেগে পড়ল। সাইফের পছন্দ অনুসারে বিরিয়ানি রাতে কিচেনে এলো। ইরিনা বেগম সেটা দেখে কপালে ভাঁজ ফেলে শোধালো, বিরিয়ানি রাঁধছিস কার জন্য? আমার বান্ধবীরা আমার হাতের বিরিয়ানি রান্না খেতে চেয়েছিল, তাই এখন রান্না করে ক্যাম্পাসে নিয়ে যাব। ওদের বাড়িতে আসতে বলতে শুধু শুধু এই গরমে বাইরে যাওয়ার কি প্রয়োজন? বাড়িতে বসে খেলে কি আর পিকনিকের মজা পাওয়া যায়? আমরা ক্যাম্পাসে সকলে একসঙ্গে বসে খাবার খাবো। আমাকে এখন কাজ করতে দাও তো মা। যা পারিস তাই কর। ইরিনা জাওয়াত নিজের কাজে চলে গেলে হিয়া খুব যত্ন করে সাইফের জন্য রান্না করলো। এরপর নিজের ঘরে গিয়ে চটজলদি তৈরি হয়ে নিল। বাহিরের মাথার কাপড় ছাড়া বের হওয়াটা সাইফ পছন্দ করে না। সাইফের পছন্দ অনুসারে হিয়া হিজাব পরা ধরেছিল। হিয়া বেশ সুন্দর করে মাথায় কাপড় দিল। নিজেকে আয়নায় দেখে হাসল।
সাইফের 2 দিন যাবৎ ঠান্ডা জ্বর, মাঝে কাজের বুয়াও ছুটিতে আছে। বাহিরের খাবার খেতে খেতে সাইফের মুখটা পচে গিয়েছে। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো ছাড়া তার বর্তমানে কোনো কাজও নেই। বিছানায় উপুড় হয়ে শুয়ে মোবাইল গেম খেলছিল সে। হঠাৎ শব্দ তুলে ফ্ল্যাটের ডোরবেল বেজে উঠতেই সাইফ নিজের ট্রাউজার ঠিক করে বিরক্ত হয়ে বেড থেকে উঠল। হিয়া উল্টো দিকে ঘুরেছিল। সাইফ ভেবেছে আজও বোধহয় 3 তলা সেই ন্যাকা মেয়েটা এসেছে। 3 তলার মেয়েটা প্রায় দিনই এসে সাইফকে বিরক্ত করে। কিছুদিন পর পর এসেই বলবে, ভাইয়া চিনি হবে, ভাইয়া লবণ হবে আপনার বাসায়। সাইফ ভাবল, আজ ওই মেয়ে চিনি বা লবণ চাইতে এলে পুরো চিনির বয়মটা দিয়ে দেবে। রোজ রোজ এর অশান্তি তার আর ভালো লাগে না। তবে সাইফকে ভুল প্রমাণ করে দিয়ে দরজা খুলতেই হিয়াকে দেখতে পেয়ে সাইফের মুখটা হা হয়ে গিয়েছে। হিয়া সেই অবাকতায় পাত্তা দিল না খুব একটা। সাইফকে পাশ কাটিয়ে ঘরের ভেতরে ঢুকলো। সাইফ আশ্চর্যের চূড়ায় পৌঁছে গিয়েছে। হিয়া তখন টেবিলে খাবারের ঢাকনা খুলে রাখছিল। সাইফ দরজা আটকে দিল। এগিয়ে এসে বলল, তুমি আমার ফ্ল্যাটে কি করছো? হিয়া খাবারগুলো টেবিলে রেখে সাইফের দিকে ঘুরে চোখে চোখ রেখে বলল, দেখতে পাচ্ছ না কেন এসেছি? সাইফ মাথা উঁচিয়ে টেবিলের খাবারগুলোর দিকে দেখে মনে মনে আনন্দিত হলেও প্রকাশ করল না। হিয়াকে দেখে তার সেদিনের রাগটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল। হিয়া সে ব্যতীত অন্য কারোর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে। হিয়ার ফোনে ওয়েটিংয়ে ছিল। এসব ভাবনা সাইফের মাথায় ঘুরছে। হিয়া কেন এমনটা করবে? হিয়াকে এত সাহস কে দিয়েছে? সাইফের চোখ মুখ শক্ত হয়ে এলো সহসায়। হিয়ার হাত ধরে টানতে টানতে দরজা অবধি টেনে নিয়ে ধাক্কা দিয়ে বলল, যার সঙ্গে সেই দিন রাতে কথা বলেছিলি তার কাছে যা। আমার সামনে আসার সাহস হলো কি করে তোর? খবরদার আমার সামনে আসবে না। ঘড়ির কাঁটায় দুপুর ঠিক 3টা বাজছে। ভার্সিটির ক্লাস শেষ হয়েছে মিনিট 20 আগেই। আজ ইরফানের ক্লাস নেই। মাহিরার সঙ্গে ইরফানের সাক্ষাৎও হয়নি আজ। মাহিরা ক্লান্ত শরীর নিয়ে হাঁটতে হাঁটতে ভার্সিটির গেট পেরিয়ে অনেকটা পথ হেঁটে চলে এসেছে। মাহিরার শরীরটা আজ আর সায় দিচ্ছে না। সকাল থেকে না খাওয়া, 2 দিন যাবৎ পড়াশোনায় বেশ প্রেশার যাচ্ছে, সঙ্গে কড়া রোদের তাপ, সব মিলিয়ে মাহিরার নিজেকে কেমন অসহায় মনে হচ্ছে। দুপুরের দিকের পরিবেশটা সাধারণত শুনশান ছিল। ভার্সিটিরই কয়েকজন সিনিয়র ছেলেরা আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে। মাহিরা সেদিকে এক পলক তাকিয়ে ব্যাগে দেখলো কত টাকা আছে। আজ ভাবলো একটা রিক্সা নেবে। মাহিরা নিচু স্বরে বলল, এত টাকা বাঁচিয়ে কি হবে? নিজেরই যদি শরীর না চলে তখন টাকাটা আসবে কোথার থেকে? এদিকে তেমন কোনো রিক্সাও নেই। 2-1টা পেয়েও ভাড়া চাইলো আকাশ সমান। মাহিরার মনে হলো এর থেকে হেঁটে যাওয়াই ভালো। এক পা এগোতেই মাহিরার মনে হলো শরীরটা কেমন টলছে। কড়া রোদের তাপও না খেয়ে থাকার ফলে মাহিরার ক্লান্ত শরীরটা রাস্তায় ঢলে পড়ল। মাহিরাকে রাস্তায় এভাবে পড়ে যেতে দেখে ছেলেগুলো চিন্তিত হয়ে ছুটে এলো। ইরফান আজ ভার্সিটির থেকে তুলনামূলকভাবে আগেই বের হয়েছে। সাইফুল জাওয়াদ ফোনে করেছিলেন, তিনি জরুরি প্রয়োজনে ইরফানকে একবার অফিসে যেতে বলেছে। ভার্সিটির গেট পেরিয়ে কিছুটা পথ অতিক্রম করতেই ইরফানের কপালে ভাঁজ পড়ল। ছেলেগুলোকে ওভাবে কিছু একটা ঘেরাও করে দাঁড়িয়েছে বুঝতে পেরেও ইরফান পাত্তা দিতে চাইল না। আবারও গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখলো। তখনই ছেলেগুলোর মধ্য থেকে একজন সরে যেতেই ইরফানের কপালের ভাঁজ মিলিয়ে গেল। মাহিরাকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ইরফান স্তম্ভিত হলো। নির্লিপ্তভাবে আর গাড়িতে বসে থাকতে পারল না। অস্থির হয়ে গাড়ি থেকে তড়িঘড়ি করে নেমে পড়ল। ছেলেগুলো তখন নিজেদের মধ্যে বলাবলি করছিল, মেয়েটা বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে। ওকে তো এভাবে রাস্তায় ফেলে রাখা যাবে না। ওকে ধরে স্থানীয় কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে।
ছেলেগুলোর মধ্যে একজন এগিয়ে এসে বলল, সেটা ভালো হবে, মেয়েটাকে আমি কোলে তুলে নিচ্ছি, তোরা কোনো রিক্সা বা সিএনজি ব্যবস্থা কর। কথাগুলো স্পষ্ট ইরফানের কর্ণদয়ে প্রবেশ করছে। ইরফানের বিষয়টা পছন্দ হলো না। অজানা কারণবশত ইরফানের চোয়াল শক্ত হয়ে এলো। ছেলেটা মাহিরাকে স্পর্শ করতে গেলে ইরফান রাশভারী কণ্ঠে এক প্রকার চিৎকার করেই বলল, হেই স্টপ, ডোন্ট টাচ হার, আমি ব্যতীত ওকে কেউ স্পর্শ করবে না। ছেলেগুলো পাশ ফিরে চাইলো। ইরফানকে নজরে আসতেই ছেলেগুলো বেশ অবাক হলো, সঙ্গে ঘাবড়েও গেল। ইরফানের শক্ত চোয়াল দেখে ইরফান শক্ত কণ্ঠে বলল, ও আমার পরিচিত, তোমরা এখন আসতে পারো, ওর ব্যাপারটা আমি বুঝে নিব। ইরফান স্যারকে তারা বেশ ভালো করেই চেনে। এই ভার্সিটিতে ইরফানের মতো স্বল্পভাষী রাগী গম্ভীর স্যার খুব একটা নেই। ছেলেগুলো মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। ইরফানের মেজাজ সম্পর্কে তারা পূর্ব হতেই অবগত, তাই ইরফানের কথা কেউ আর অমান্য করল না। সেখান থেকে চলে আসার সময় নিজেদের মাঝে বলছে, মেয়েটাকে ছুতে গেলে ইরফান স্যার অমন করলো কেন বলতো? মেয়েটার সঙ্গে স্যারের কিছু নেই তো আবার? অন্য একজন বলল, মেয়েটা হতে পারে স্যারের কাজিন হবে, স্যারের বোনের সঙ্গে আমি অনেকবার দেখেছি ওকে। তুই স্যারের বোনকে কিভাবে চিনিস? আরে ইরফান স্যারের বোন যে ডিপার্টমেন্টে পড়ে, আমার কাজিনও সেখানেই পড়ে, ওর থেকেই জেনেছি। মেয়েটা স্যারের রিলেটিভই হবে বোধহয়, তাই হয়তো এভাবে রিয়েক্ট করেছে। পাশের ছেলেটা হাসতে হাসতে বলল, সে যাই হোক, স্যারের বোন কোনটা আমাকে কাল চিনিয়ে দিস তো, যদি একটু পটাতে পারি লাভ তো আমারই। সবাই হাসি ঠাট্টা করতে করতে ক্যাম্পাসের দিকে চলে এলো। মাহিরা রাস্তার ঢলে পড়ল, সম্পূর্ণভাবে চেতনা হারায়নি তখনও। শুধুমাত্র শরীরে কোনো শক্তি অবশিষ্ট না থাকায় নিজের থেকে উঠতে পারছে না। হঠাৎ মাহিরার নিজের শরীরে কোনো পুরুষের স্পর্শ বুঝতে পেরে মাহিরা ছটফট করলো, সরে আসার চেষ্টা করতে লাগলো। কোনো পুরুষ তাকে স্পর্শ করবে, মাহিরা সেটা মেনে নিতে পারছে না। ইরফান অস্থির কণ্ঠে বলল, এভাবে ছটফট করছো কেন স্টুপিড, শান্ত হও। মাহিরার অর্ধজ্ঞান অবস্থায় পিট পিট করে চাইল। পরিচিত সুদর্শন গম্ভীর মুখটা অর্ধ চোখের পাতায় ভেসে উঠতেই মাহিরা কেন জানোই স্বস্তি অনুভব করল। এখন মনে হচ্ছে সে কোনো নিরাপদ আশ্রয়ে আছে। সাজেকে 2 দিন ইরফানের সঙ্গে মাহিরা কাটানোর পর বেশ ভালো করেই বুঝতে পেরেছে ইরফান যতই বদমেজাজি হোক, লোকটাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। একা এক ঘরে একটা পুরুষের সঙ্গে থাকার পরেও যেই পুরুষটাকে একবারের জন্য তার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়নি, তাকে দু চোখে বন্ধ করে ভরসা করা যায়। মাহিরা তাই করলো নিশ্চিন্তে। এবার নিজের দু চোখের পাতা সম্পূর্ণ বুঝে ফেললো। মাথাটা গিয়ে পড়লো ইরফানের উরুর উপর। ইরফান আরো অস্থির হয়ে উঠল। মাহিরার গালে কয়েকবার স্পর্শ করে ডাকলো, এই মেয়ে, কি হয়েছে তোমার? মাহিরা তখনও সম্পূর্ণ জ্ঞান হারায়নি। পরিচিত গম্ভীর মুখটায় প্রথমবারের মতো নিজের নামের উচ্চারণটুকু শুনে মাহিরার কেমন যেন লাগলো। ইরফান এক মুহূর্ত সময় নষ্ট না করে মাহিরাকে নিজের কুলে তুলে নিল। মাহিরাকে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। গাড়ি তীব্র গতিতে ছুটে চলেছে নিকটস্থ হসপিটালের দিকে। হসপিটালের কেবিনের তীব্র ফিনাইলের গন্ধ, তার সঙ্গে মিশে আছে ঔষধ আর জীবাণুনাশকের কড়া গন্ধ, পুরো পরিবেশটাকে কেমন ভারী আর অস্বস্তিকর করে তুলেছে। সাদা দেয়াল, মৃদু আলো আর চারপাশে হসপিটালের বেডে অনেক সময় যাবৎ শুয়ে থাকা মাহিরার চোখটা পিটপিট করে চাইল। কপালে ভাঁজ ফেলে উঠে বসার চেষ্টা করতেই মাহিরার হাতে টান লাগলো। মাহিরা মুখ থেকে ব্যথাসূচক শব্দ তুলল। ইরফান কেবিনের ডিভানে বসেছিল। মাহিরার মুখের ব্যথাতুর শব্দটুকু শুনে এগিয়ে এলো, তুমি ঠিক আছো?
ইরফানের কণ্ঠেটা চিন্তিত শোনালো, তবে কণ্ঠের গভীরতা একটুও কমেনি। ইরফানের নিজের কাছেই কণ্ঠস্বর অত্যন্ত গম্ভীর শোনালো। ইরফান গলা খাকারি দিয়ে কণ্ঠস্বর কিছুটা নমনীয় করার চেষ্টা করলো, আবারও শুধালো, আর ইউ ওকে? ইরফানের কাণ্ড দেখে মাহিরা ফ্যাকাশে মুখে হাসি ফুটল। সে হেসেও ফেলল। ইরফানের বিরক্ত হলো, মেয়েটার প্রশ্নের জবাব না দিয়ে এভাবে হাসছে কেন। এটাই মূলত ইরফানের বিরক্তির কারণ। মাহিরা ইরফানের দিকে তাকিয়ে হাসি থামিয়ে বলল, আপনাকে এতটা নরম কণ্ঠস্বরে মানায় না। প্রথমবার যেভাবে গম্ভীর স্বরে বললেন সেটাই আপনাকে মানায়। শাট আপ! ইরফানের ধমক শুনে মাহিরা চুপ হয়ে গেল। বিড়বিড় করে বলল, এই তো আবারও নিজের আসল রূপে ফিরে এসেছে, গিরগিটে একটা। ইরফান সেসব শুনেও কিছু বলল না। মিনিট কয়েক বাদেই নার্স কিছু রিপোর্ট হাতে নিয়ে ঢুকলো। রিপোর্টগুলো দেখতে দেখতেই ইরফানকে উদ্দেশ্য করে বলল, আপনার বোন ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ওনার প্রতি বেশি করে যত্ন নেবেন। ঠিক মতো না খাওয়ার ফলে শরীর দুর্বল হয়ে গিয়েছে। ভ্রূণ শব্দটা ইরফানের পছন্দ হলো না। মাহিরা নিজেও চমকেছে ভ্রূণ শব্দটা শুনে। ইরফান রাশভারী গম্ভীর গলায় বলল, শি ইজ নট মাই সিস্টার, ওকে? ইরফানের গম্ভীর স্বর শুনে নার্স চমকে গিয়েছে। ইরফানের মুখ পানে তাকাতেই দেখলো চোখ মুখ শক্তবর্ণ ধারণ করেছে। নার্স বুঝতে পারলো ভুল জায়গায় আবারও ভুলভাল কথা বলে ফেলেছে। সে নিজেকে নিজের ভুল শুধরে দিয়ে বলল, ওহ সরি, আপনার ওয়াইফের প্রতি যত্নশীল হবেন। মাহিরা সেটা শুনে চঞ্চল কণ্ঠে বলল, আপনার আবারও ভুল হচ্ছে, আমি ওনার ওয়াইফ না। নার্স বিভ্রান্তিতে পড়ে গেল, দ্বিধাযুক্ত স্বরে বলল, তাহলে? মাহিরা কিছু বলতে চাইলে ইরফান তার দিকে শক্ত চোখে চাইল। অমনি মাহিরা চুপ হয়ে গেল। ইরফান নার্সের প্রতি বিরক্ত হলো। বিরক্তি চেপে রাখতে না পেরে নার্সকে গম্ভীর স্বরে বলল, ইউ মে লিভ নাও, আমাদেরটা আমরাই বুঝে নেব। নার্স মাহিরার স্যালাইনের ক্যানোলা খুলে দিয়ে হন হন করে সেখান থেকে চলে গেল। মাহিরা সাবধানে বেড থেকে উঠে বসলো। বেডের উপর থেকে রিপোর্টের কাগজগুলো দেখানোর সময় বিলটাও নজরে এলো। মাহিরার ওষুধ, টেস্টের রিপোর্ট, কেবিনের ঘণ্টাখানেক থাকার ফলে সব মিলে প্রায় 4,000 টাকার বিল এসেছে। বিল দেখে মাহিরার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে ভেবেছিল সব মিলিয়ে হয়তো 1,000 খানেকের টাকা হবে। এতগুলো টাকা দেখে মাহিরা হুঁশ জ্ঞান হারিয়ে ফেলল। ইরফান যে মাহিরার নিকটে দাঁড়িয়ে রয়েছে, মাহিরা সেই হুঁশটুকু নেই। মাহিরা মাথায় হাত দিয়ে বেডের পাশে বসে পড়ল। অসহায় কণ্ঠে বলতে শুরু করলো, আল্লাহ, 4,000 টাকা! এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো? কে দিবে আমাকে এতগুলো টাকা? আপনাকে কে বলেছিল আমাকে এত নামি দামি হসপিটালে নিয়ে আসতে? এখানে 1 ঘন্টা থেকেছি, তাতেই আমার হাতে 4,000 টাকার বিল ধরিয়ে দিল। ডাকাত নাকি এরা? আমার ঘরে তো এখন 500 টাকা ছাড়া আর একটা টাকাও নেই। এর থেকে তো রাস্তায় পড়ে থাকলেই ভালো হতো। ইরফান নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে বুকে 2 হাত গুজে এতক্ষণ ধরে মাহিরার কথাগুলো শুনছিল। মাহিরা উত্তেজিত হয়ে অনেক কথাই বলে ফেলেছে। সবটা শুনে ইরফানের ভেতরে ভেতরে কেমন দমবন্ধকর অনুভূতি হলো। মাহিরার ফাইন্যান্সিয়াল সমস্যা আছে এটা ইরফান আগেও কিছুটা আন্দাজ করতে পেরেছিল, তবে আজ পুরোপুরিভাবে নিশ্চিত হলো কিছুটা। তার মানে কি এই কারণেই মাহিরা ভার্সিটি ব্রেক টাইমে না খেয়ে থাকে? ইরফানের তীক্ষ্ণ মস্তিষ্ক সবটা মেলানোর চেষ্টা করছে। মাহিরা এতক্ষণে খেয়াল হলো সে ইরফানের নিকট কি বলে ফেলেছে। মাহিরা ঢোক গেলে ইরফানের দিকে তাকালো। ইরফান তার দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই চোখে আজ না আছে কোনো বিরক্তিভাব আর না তো রাগ। ইরফান মাহিরার দিকে সেভাবেই দৃষ্টি ফেলে বলল, টাকা নিয়ে তোমার ভাবতে হবে না, আমি
বিল আগেই পেমেন্ট করে দিয়েছি। মাহিরার পছন্দ হলো না সেটা। বলল, আপনি কেন আমার বিল দিয়েছেন? ইরফান মাহিরার প্রেসক্রিপশনে দৃষ্টি বোলাতে বোলাতে বলল, আমার ইচ্ছা। মাহিরা মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি সামনের মাসে বেতন পেলেই আপনাকে সব টাকা পরিশোধ করে দিব। আপনি আবার ভাববেন না যে আমি আপনার টাকা মেরে দিয়েছি। ইরফান কাঁধ উঁচিয়ে বলল, ওকে, চলবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে নিয়মিত গল্পগুলো দিতে পারিনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন থেকে সব গল্পগুলো নিয়মিত দিয়ে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।